লেখিকা সুপ্রিয়া ঘোষের ডিভোর্স। শিমুলতলার এই ঘিঞ্জি গলির মোড়ে স্নেহনীর বাড়িটা যখন অনিমেষ আর তনু মিলে তৈরি করেছিল, তখন প্রতিটা ইটে ছিল স্বপ্নের প্রলেপ। লাল মাটির দেশে ধুলো উড়িয়ে যখন বিকেলের বাতাস বয়, তখন এই বাড়ির বারান্দায় বসে ওরা কত আড্ডা দিয়েছে। কিন্তু আজ সেই বারান্দার টবে জল দেওয়ার লোক নেই। ধুলোর আস্তরণ পড়ে গ্রিলগুলো কালচে হয়ে গেছে, ঠিক যেমন ওদের 10 বছরের দাম্পত্যে জমেছে একরাশ বিতৃষ্ণা। মঙ্গলবার সকাল, বাইরে ভ্যাপসা গরম আর আকাশের মুখ ভার। তনুর দিন শুরু হয় ভোর 5টায়। কলতলায় বাসন মাজার শব্দ, পাম্প চালানোর আওয়াজ আর রান্নায় মশলার ধোয়া, এই নিয়ে তার জগৎ। অন্যদিকে অনিমেষের সকাল শুরু হয় খবরের কাগজ আর 1 কাপ কড়া চা দিয়ে। কিন্তু আজ চায়ের কাপে চিনি কম হতেই লঙ্কা কাণ্ড বেঁধে গেল। তনু, প্রতিদিন কি আমায় বলতে হবে যে আমি চিনি ছাড়া চা খাই না? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে, নাকি ইচ্ছে করেই আমায় বিরক্ত করো? অনিমেষ ডাইনিং টেবিল থেকে চিৎকার করে উঠল। তনু তখন দরদর করে ঘামছে। একদিকে আকাশের স্কুলের ইউনিফর্মে ইস্ত্রি করছে, অন্যদিকে গ্যাস ওভেনে পাখির প্রিয় আলুর দম ফুটছে। সে ঘর থেকে বেরিয়ে এসে কড়া গলায় বলল, চিনি শেষ হয়ে গেছে অনিমেষ। কাল রাতে তোমায় 3বার মনে করিয়ে দিয়েছিলাম ফেরার সময় 1 কেজি চিনি নিয়ে আসতে। তুমি তো বন্ধুর সাথে আড্ডায় মশগুল ছিলে, মনে রাখার সময় কোথায়? অনিমেষ দমে যাওয়ার পাত্র নয়। সে কাগজটা সশব্দে ভাঁজ করে রেখে বলল, সব দোষ আমার, তাই তো? অফিসের 10টা ফাইল সামলে বাজার করার কথা মনে থাকে না। তুমি সারাদিন বাড়িতে বসে করোটা কি? একটা লিস্টই করে দিতে পারতে না? লিস্টই? ফ্রিজের গায়ে 14টা চিরকুট সাটা আছে, তোমার চোখ পড়ে না? আসলে তুমি আমায় এখন আর মানুষ বলেই মনে করো না। তোমার কাছে আমি স্রেফ একটা হুকুম তামিল করার মেশিন। তনুর চোখে জল এলো না, এলো তীব্র ক্রোধ। ঝগড়াটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। অনিমেষ বাথরুমে ঢুকে তোয়ালে খুঁজে পাচ্ছে না বলে চিৎকার করলো। তনু পাল্টা জবাব দিল যে তোয়ালেটা রোদে দেওয়া আছে, সেটা দেখার মতো চোখ তার নেই। ছোট ছোট তুচ্ছ বিষয়, টুথপেস্টের ঢাকনা খোলা রাখা, মোজা জোড়া এদিক ওদিক ফেলে রাখা, সব যেন আজ এক একটা মারণাস্ত্র হয়ে উঠল। আকাশ আর পাখি তখন ড্রয়িং রুমে বসে ফিসফিস করে কথা বলছিল। 7 বছরের আকাশ ওর 5 বছরের বোন পাখিকে বলছিল, দেখিস আজ আবার বাবা না খেয়ে অফিসে চলে যাবে। বাচ্চাদের এই পরিণত কথাগুলো যেন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল, কিন্তু রাগী স্বামী স্ত্রীর কানে পৌঁছলো না। দুপুরবেলা তনু যখন খাবার নিয়ে বসলো, তার গলা দিয়ে ভাত নামছিল না। হঠাৎই অনিমেষ অফিস থেকে ফিরে এলো। আজ ওর মুখটা ভীষণ গম্ভীর। সে সোজা ঘরে ঢুকে আলমারি খুলে নিজের কাপড় চোপড় বের করতে শুরু করলো। তনু দরজায় দাঁড়িয়ে বলল, কি হচ্ছে এসব? অসময়ে বাড়িতে কেন? অনিমেষ মুখ না তুলেই বলল, আমি অনেক ভেবেছি তনু, আমাদের এই প্রতিদিনের অশান্তি বাচ্চাদের ওপর প্রভাব ফেলছে। তুমিও আমায় সহ্য করতে পারছো না, আমিও তোমাকে ছোট করছি। এভাবে ধুকে ধুকে বাঁচার যে মুক্তি ভালো। আমি ডিভোর্সের কথা ভাবছি। ডিভোর্স শব্দটা শোনা মাত্র তনুর বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু সে হার মানতে রাজি নয়। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, খুব ভালো কথা, আমিও তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। কবে থেকে শুরু হবে আইনি লড়াই? আইনি লড়াই পরে, তার আগে আমরা 10 দিন আলাদা থাকব। একটা এক্সপেরিমেন্ট। আমি অফিসের গেস্ট হাউসে বা বন্ধুর ফ্ল্যাটে থাকব। এই 10 দিনে আমরা বুঝবো একে অপরকে ছাড়া আমরা কতটা সুখে থাকি। যদি দেখি আলাদা থেকেই আমরা শান্তিতে আছি, তবে ফেরার পথ চিরতরে বন্ধ হবে। অনিমেষের গলার স্বর আজ বরফের মতো ঠান্ডা। তনু এক মুহূর্ত ভাবল, তারপর বলল, বেশ, আমি রাজি। 10 দিন কেন, দরকার হলে 10 মাস থাকো। দেখাই যাক কার ওপর কার নির্ভরতা কতটা। বিকেল 4টে। আকাশ আর পাখি বাবার ব্যাগ গোছানো দেখছে অবাক হয়ে। অনিমেষ ওর শেভিং কিট, কয়েকটা ফর্মাল শার্ট আর ল্যাপটপ গুছিয়ে নিল। যাওয়ার সময় সে তনুর হাতের লাগানো সেই মানি প্ল্যান্টের টবটার দিকে একবার তাকালো। তনু তখন রান্নাঘরে গিয়ে থালা বাসন মাজার শব্দ বাড়িয়ে দিয়েছে, যাতে কান্নার শব্দ ঢাকা পড়ে যায়। অনিমেষ সদর দরজা পর্যন্ত গিয়ে ফিরল। আকাশ, পাখি, তোরা মায়ের কথা শুনবি। আমি কয়েকদিনের জন্য অফিসের কাজে বাইরে যাচ্ছি। মিথ্যেটা বলতে ওর বুক ফাটছিল, কিন্তু অহংকার ওকে জড়িয়ে ধরল। দরজাটা যখন সশব্দে বন্ধ হলো, গোটা বাড়িটা খা খা করে উঠল।
তনু ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ল। ঘরের কোণে অনিমেষের রাত খাওয়া চায়ের কাপটা পড়ে আছে। ডাইনিং টেবিলে ওর অফিসের টাইটা পড়ে রইল, যেটা ও নিতে ভুলে গেছে। তনু ভাবল, যাক, আপদ বিদায় হয়েছে, এবার অন্তত নিজের মতো করে বাঁচতে পারবো। কিন্তু ওই দিনটার শেষ বিকেলে যখন কালবৈশাখীর মেঘ জমলো আকাশে, তনু অভ্যেসবশত বলে উঠল, অনিমেষ, জানলাগুলো বন্ধ করো তো। কেউ উত্তর দিল না। উত্তর এলো শুধু পাশের বাড়ি থেকে আসা শঙ্খধ্বনি আর ঝিঝি পোকার ডাক। 10 দিনের সেই দীর্ঘ বিচ্ছেদের প্রথম প্রহর শুরু হলো একরাশ শূন্যতা দিয়ে। অনিমেষ চলে যাওয়ার প্রথম রাতটা তনুর কাটলো এক অদ্ভুত ঘোরের মধ্যে। ডাইনিং টেবিলের ওপর সেই আধ খাওয়া চায়ের কাপটা আর অনিমেষের ফেলে যাওয়া টাইটা যেন বিদ্রূপ করছিল তাকে। অভ্যেসবশত তনু দুবার রান্নাঘরের দিকে পা বাড়িয়েও থমকে গেল। রাত 10টায় অনিমেষের জন্য গরম রুটি আর তরকারি করার তাড়াটা আজ আর নেই। আকাশ আর পাখি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বোধহয় বাবার হঠাৎ চলে যাওয়াটা ওদের ছোট্ট মনে অনেক প্রশ্ন জাগিয়েছে, যার উত্তর দেওয়ার সাহস তনুর ছিল না। অন্যদিকে অনিমেষ তখন একটি ফ্ল্যাটে। বন্ধু সুমিতের একটা খালি ফ্ল্যাট ছিল, সেখানে সে অস্থায়ী আস্তানা গেড়েছে। ঘরটা ছোট, এক কোণে একটা লোহার খাট আর একটা পুরনো টেবিল। ধুলোর আস্তরণ জমে আছে চারিদিকে। অনিমেষ ব্যাগ থেকে জামাকাপড় বের করতে গিয়ে দেখলো সে তাড়াহুড়ো করে শুধু শার্ট নিয়েছে, কিন্তু কোনো তোয়ালে বা গামছা নেয়নি। সে আপন মনে বিড়বিড় করে উঠল, উফ, তনুটা একবার মনে করিয়ে দিতে পারতো। সব সময় তো ক্যাচ ক্যাচ করে, কাজের সময় একটা কথাও বলবে না। পরক্ষণেই মনে পড়ল, সে তো নিজেই বলেছিল তনুর সাহায্য ছাড়া বাঁচতে চায়। বাথরুমে গিয়ে যখন সে হাত মুখ ধুতে গেল, দেখলো সাবান নেই। একটা সামান্য সাবানের জন্য তাকে আবার নিচে দোকানে নামতে হলো। বাড়িতে থাকতে এসব কথা তাকে কোনোদিন ভাবতেই হয়নি। পরদিন সকালে তনুর ঘুম ভাঙল পাখির কান্নায়। মা, বাবা কোথায়? বাবা কি আজও অফিস থেকে ফেরেনি? পাখির চোখের জল মুছিয়ে তনু মিথ্যে করে বলল, বাবা দূরে একটা কাজে গেছে রে মা, কদিন পরেই চলে আসবে। রান্নাঘরে গিয়ে তনু দেখলো গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। সাধারণত অনিমেষই এসব দেখে। বুকিং করা থেকে শুরু করে সিলিন্ডার পাল্টানো সবটাই ওর দায়িত্ব ছিল। তনু ফোনে বুকিং করার চেষ্টা করলো, কিন্তু পারলো না। এদিকে বাচ্চাদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তনু দিশেহারা হয়ে পড়ল। শেষমেশ পাশের বাড়ির কাকিমার থেকে একটা ইন্ডাকশন ওভেন ধার করে কোনো মতে ভাত আর আলু সেদ্ধ বসালো। মনে মনে তনু ভাবল, অনিমেষ থাকলে এখন চট করে লোক ডেকে সিলিন্ডার আনিয়ে নিত। আজ আমায় লোকের কাছে হাত পাততে হচ্ছে। একটা জেদ কাজ করছিল ঠিকই, কিন্তু অবহেলার চোরাস্রোত বইছিল ভেতরে ভেতরে। অনিমেষের দিনটা কাটলো আরও ভয়াবহভাবে। অফিসে সে কাজে মন দিতে পারছিল না। লাঞ্চের সময় ক্যান্টিনের সেই তেল চপচপে খাবার মুখে দিয়েই তার মনে পড়ল তনুর হাতের হালকা ঝোল আর উচ্ছে ভাজার কথা। তনু সবসময় ওর টিফিনে একটা করে লেবু আর লঙ্কা দিয়ে দিত, আজ সবটাই বিস্বাদ। বিকেলে অফিস থেকে ফেরার পথে সে অভ্যেসবশত বাজারের মোড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল বাজার করার জন্য। ব্যাগ খুঁজতে গিয়ে দেখলো হাত খালি। আজ তো তার বাড়ি ফেরার তাড়া নেই, কেউ তার জন্য দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে নেই। মেসে ফিরে অনিমেষ দেখলো প্রচণ্ড গরম, ফ্যানটা শো শো শব্দ করছে, কিন্তু হাওয়া নেই। সে ভাবলো তনুকে একটা ফোন করবে, বলবে ইলেকট্রিশিয়ানকে একবার ডেকে নিতে, কিন্তু ফোনটা হাতে নিয়েও রেখে দিল। না, আগেও ফোন করুক, 10 দিন তো আমারও চ্যালেঞ্জ। রাত বাড়লে আকাশটা আবার ডাকতে শুরু করলো। বৃষ্টি শুরু হলো ঝমঝমিয়ে। তনু জানলাগুলো বন্ধ করতে গিয়ে দেখলো শোবার ঘরে জানলার পাল্লাটা লুজ হয়ে গেছে, জোরে বাতাস দিলেই খুলে যাচ্ছে। একা হাতে সেটা দড়ি দিয়ে বাঁধতে গিয়ে তনুর আঙুল চিপে গেল। ব্যথায় কুঁকড়ে গিয়ে সে মেঝের ওপর বসে পড়ল। অন্ধকারের মধ্যে সে ডাকলো, অনিমেষ, একবার এসো তো, হাতটা কেটে গেল মনে হয়। পরক্ষণে মনে পড়ল অনিমেষ তো নেই। এই বিশাল বাড়িতে সে আজ একা। বাইরের বৃষ্টির শব্দের চেয়েও মনের ভেতরের হাহাকারটা যেন বেশি জোরালো হয়ে উঠল। অনিমেষও তখন তার জানলার ধারে বসে বাইরের বৃষ্টি দেখছিল আর ভাবছিল, তনু কি জানলাগুলো বন্ধ করতে পেরেছে? ও তো আবার বজ্রপাতের শব্দে খুব ভয় পায়। ছোট পাখিটাকে মায়ের কোল ঘেঁষে শুয়েছে। দুজনের অহংকারে দেওয়ালটা তখনও শক্ত, কিন্তু ইটগুলো একটু একটু করে খসতে শুরু করেছে। অভাব বুঝতে শুরু করেছে দুজনেই, শুধু জিনিসপত্রের নয়, একে অপরের উপস্থিতির অভাব। বিচ্ছেদে 4টে দিন কেটে গেছে। 4টে দিন যেন 4টে বছরের মতো দীর্ঘ।
শিমুলতলার সেই চেনা গলিটাতে বিকেলে রোদটা যখন মরে আসে তখন তনুর বুকের ভেতরটা কেমন হু হু করে ওঠে। আগে এই সময়টা সে ব্যস্ত থাকতো অনিমেষের জন্য আদা দিয়ে কড়া করে চা করতে আর আকাশ পাখিকে পড়তে বসাতে। এখন ঘরটা খা খা করে। বাচ্চারা যেন হঠাৎ করে খুব শান্ত হয়ে গেছে। ওদের চঞ্চলতা কেড়ে নিয়েছে এক অদৃশ্য আতঙ্ক। বাবা কি আর ফিরবে না? সেই বিকেলে তনু রান্নাঘরের তাকগুলো পরিষ্কার করছিল। হঠাৎ একটা পুরনো কৌটো সরাতে বেরিয়ে এলো অনিমেষের প্রিয় সেই নীল রঙের মগটা, যেটায় ফাটল ধরায় তনু ফেলে দিতে চেয়েছিল, কিন্তু অনিমেষ বলেছিল আরে থাক না, ওটাতেই আমার চায়ের আয়েশ জমে ভালো। মগটা হাতে নিয়ে তনু আনমনে ঘষতে লাগলো। ওর মনে পড়লো গত মাসের এক রবিবারের কথা। অনিমেষ জোর করে তনুকে নিয়ে বিকেলে ফুচকা খেতে বেরিয়েছিল। তনু তখন রাগে গজগজ করছিল কারণ অনেকগুলো কাপড় কাচতে বাকি ছিল। আজ তনুর হাতে অফুরন্ত সময়। কাপড় সব কাচা হয়ে গেছে, ঘর ঝকঝকে পরিষ্কার, কিন্তু সে অশান্তিটুকু করার মতো মানুষটা ঘরে নেই। হঠাৎ পাশের ঘর থেকে পাখির কান্নার আওয়াজ এলো। তনু দৌড়ে গিয়ে দেখলো পাখির গা পুড়ে যাচ্ছে জ্বরে। কপালে হাত দিতে ছ্যাক করে উঠলো। 5 বছরের মেয়েটা জ্বরের ঘরে বিড়বিড় করছে, বাবা আসবে, বাবা আমার জন্য সে চকলেটটা আনবে। তনুর হাত পা কাঁপতে শুরু করলো। তাদের সংসারে ছোটখাটো অসুখ হলে অনিমেষে ছিল ধন্বন্তরী। সে চট করে ডাক্তার কাকু চেম্বারে ফোন করত, ওষুধের দোকান থেকে প্যারাসিটামল নিয়ে আসতো। তনু একা হাতে জল পড়তে দিতে শুরু করলো, কিন্তু রাত যখন বাড়তে লাগলো পাখির জ্বর তত বাড়তে লাগলো। 103 ডিগ্রি। তনু ফোনটা হাতে নিল। অনিমেষকে কি একটা ফোন করবে, কিন্তু পরক্ষণে সে বিষাক্ত জেদটা মাথা চাড়া দিয়ে উঠলো। ও তো দিব্যি আছে বন্ধুদের সাথে, আমি কেন ছোট হয়ে ফোন করব? ও কি একবারও খোঁজ নিয়েছে মেয়েটার? এদিকে মেস বাড়িতে অনিমেষের অবস্থা আরও শোচনীয়। সে রাতে ঠিকমতো ঘুমোতে পারছে না। মশারি টাঙাতে গিয়ে রোজই সে নাজেহাল হয়। শেষমেশ মশার কামড় খেয়ে আধো ঘুমে রাত কাটায়। সেদিন অফিস থেকে ফেরার পথে সে দেখলো রাস্তার মোড়ে এক লোক বেলফুল বিক্রি করছে। অভ্যেসবশত সে পকেটে হাত দিয়ে টাকা বের করতে গিয়ে থেমে গেল। কার জন্য কিনবে? তনু তো এখন তার ওপর রেগে আগুন। অনিমেষের মনটা সারাদিন কুগাই ছিল। সে ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হলো তনু একা, বাচ্চাদের সামলাতে পারছে তো? গত 3 দিন ধরে সে অফিসের কাজ করতে গিয়ে বারবার ভুল করছে। বসের বকুনি খেয়ে তার মনে হয়েছে বাড়িতে তনু যখন বকতো তখন তাতে একটা অধিকারের সুর থাকতো। কিন্তু এই বাইরের দুনিয়াটা কত নির্মম। রাতের অন্ধকার গভীর হলে অনিমেষ আর থাকতে পারলো না। সে একটা সাইকেল রিক্সা নিয়ে চুপি চুপি তাদের বাড়ির গলির মোড়ে এসে দাঁড়ালো। সে ভাবলো তনুকে দেখা দেবে না, শুধু দূর থেকে জানলা দিয়ে দেখবে সবাই ঠিক আছে কিনা। সে দেখলো দোতলার শোবার ঘরের আলোটা তখনও জ্বলছে। পর্দার আড়ালে তনুর ছায়া দেখা যাচ্ছে। সে বারবার গামলা থেকে জল নিয়ে কারো মাথায় জলপট্টি দিচ্ছে। অনিমেষের বুকটা ধক করে উঠল। পাখির কি শরীর খারাপ হলো নাকি আকাশের? তার খুব ইচ্ছে করছিল দৌড়ে ওপরে গিয়ে তনুর হাত থেকে গামছাটা কেড়ে নিয়ে নিজে জল পড়তে দিতে শুরু করে, কিন্তু ওই যে 10 দিনের চ্যালেঞ্জ। সে ভাবলো তনু যদি তাকে দেখে ফেলে আর ভাবে সে হার মেনে ফিরে এসেছে, তনু কি তাকে আবার সে পুরনো কথাগুলো বলে বিঁধবে না? তুমি তো আমাদের ছেড়ে থাকতেই চেয়েছিলে, তবে কেন এলে? অনিমেষ রাস্তার ধারে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রইল প্রায় 1 ঘন্টা। মশা কামড়াচ্ছে, ঘাম হচ্ছে, কিন্তু সে নড়তে পারলো না। ওদিকে ঘরে তনু জানলার দিকে তাকালো একবার। তার মনে হলো নিচে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার রাতে ল্যাম্পপোস্টের আলোয় কার যেন একটা আবছা ছায়া। তনু কি ভুল দেখলো? ওই চওড়া কাঁধের ছায়াটা কি অনিমেষের? সে কি আসবে না ওপরে? তনু জানলার পাল্লাটা ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল পাখির গরম কপালে। সেদিন রাতে তনু একটা অদ্ভুত সত্য বুঝতে পারল। স্বামী স্ত্রীর ঝগড়াটা হয়তো সত্যি, কিন্তু এই বিপদের সময় পাশের মানুষটার হাতটা না থাকাটা কত বড় নিঃসঙ্গতা। সে একা জানলা বন্ধ করতে পারে, একা ঘর সামলাতে পারে, কিন্তু একা খুশি থাকতে পারে না। খুশি ভাগ করে নেওয়ার জন্য কাউকে লাগে। ভোর 4টে নাগাদ পাখির জ্বর একটু কমলো। তনু ক্লান্ত হয়ে মেঝের ওপরই বসে পড়েছিল। বাইরে তখন ভোরের আলো ফুটছে। অনিমেষ কখন চলে গেছে তনু জানতেও পারেনি, কিন্তু সকালে সদর দরজার নিচে একটা চিরকুট আর ওষুধের প্যাকেট পড়ে থাকতে দেখলো তনু। তাতে লেখা, পাখির জন্য জ্বরের সিরাপ আর ড্রপস দিয়ে গেলাম, সাবধানে থেকো। নাম লেখা নেই, কিন্তু হাতে লেখাটা তনুর চেনা। তনু সেই ওষুধের প্যাকেটটা বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। 10 দিনের বিচ্ছেদ এখনো শেষ হয়নি, কিন্তু দুজনের মনের ভেতরের শক্ত পাথরগুলো গলতে শুরু করেছে।
বিচ্ছেদের আজ সপ্তম দিন, 7টা দিন যেন 7টা যুগ। শিমুলতলার সেই বাড়িটা এখন আশ্চর্য নীরবতায় ঢাকা। তনু সকালে উঠে ওষুধগুলো হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। অনিমেষ কাল রাতে এসেছিল, দরজার নিচে ওষুধের প্যাকেট রেখে গেছে। এই সত্যটা তনুর মনের ভেতরে জমাট বাঁধা অভিমানের বরফটাকে অনেকটাই গলিয়ে দিয়েছে। কিন্তু তবুও সেই চেনা জেদ আর কে আগে কথা বলবে এই ইগোটা এখনো রয়ে গেছে। পাখির জ্বরটা এখন অনেকটাই কম। সে দুর্বল শরীরে মায়ের কাছে আবদার করলো, মা আজ একটু খিচুড়ি খাবো। বাবা যেমন করে দেয় তেমন। তনুর বুকটা ফেটে যাচ্ছিল। অনিমেষ ছুটির দিনে রান্নাঘরে ঢুকে নিজের কেরামতি দেখাতো। চাল ডাল ধোয়া থেকে শুরু করে আনাজ কাটা সব ওলট পালট করে একাকার করে দিত। তনু তখন রাগে চেঁচাতো, রান্নাঘরটাকে তুমি কুরুক্ষেত্র বানালে? যাও এখান থেকে, আমায় করতে দাও। আজ তনু একা রান্নাঘরে সব গুছিয়ে রান্না করছে ঠিকই, কিন্তু সে বকাবকি করার লোকটা নেই। ঘরটা বড্ড বেশি শান্ত, আর এই শান্তিটাই যেন এখন সব থেকে বড় অশান্তি। অন্যদিকে সে ফ্ল্যাটে অনিমেষের অবস্থা চরমে। গত রাতে নিজের বাড়ির নিচে দাঁড়িয়ে থাকার ফলে আর সারা রাত না ঘুমানোর দরুন ওর শরীরটা বেশ ম্যাচ করছে। অফিসে গিয়েও মাথাটা ভো ভো করছিল। লাঞ্চের সময় যখন ওর সহকর্মী সুমিত জিজ্ঞেস করলো, কিরে অনিমেষ, বৌদির সাথে কবে মিটমাট হচ্ছে? এভাবে কতদিন চলবে? অনিমেষ কোনো উত্তর দিতে পারল না। সে বুঝতে পারছে এই কয়েক দিনে সে যা শিখেছে তা হলো সংসার মানে শুধু 4টে দেওয়াল আর চাল ডাল নয়। সংসার মানে হলো একজনের অভাবে অন্যজনের অচল হয়ে যাওয়া। অনিমেষের মনে পড়ল তনু প্রতি রবিবার ওর চশমাটা পরিষ্কার করে রাখতো। আর চশমার কাঁচটা ঘোলা হয়ে আছে, পরিষ্কার করার কথা মনেই থাকে না। ও ভাবতো তনু সারাদিন বাড়িতে করেটা কি। এখন বুঝতে পারছে ঘরের প্রতিটা কোণকে হাসি খুশি রাখার জন্য তনুকে অদৃশ্য এক জাদুকরের মতো কাজ করতে হতো। সেদিন বিকেলে একটা দুর্ঘটনা ঘটলো। অনিমেষ অফিস থেকে ফেরার সময় মনমরা হয়ে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটা দ্রুতগামী বাইক পাশ থেকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। অনিমেষ ছিটকে পড়ে গেল রাস্তার ধারে নর্দমার পাশে। খুব বড় চোট নয়, কিন্তু ডান হাতের কবজিতে প্রবল চোট লাগলো। হাঁটুটা ছাল উঠে রক্তারক্তি। রাস্তার লোকজন ধরাধরি করে ওকে পাশের একটা ওষুধের দোকানে নিয়ে গেল। সে ওষুধের দোকানের মালিক অনিমেষের পরিচিত। সে তৎক্ষণাৎ তনুকে ফোন করে বসলো। তনু তখন আকাশকে পড়াচ্ছিল। ফোনের ওপাশ থেকে যখন শোনা গেল, বৌদিমণি, দাদাবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি মোড়ের মাথায় আসুন। তনুর হাতের কলমটা খসে পড়ে গেল। তার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ডিভোর্স, আলাদা থাকা, জেদ সব ধুলোয় মিশে গেল নিমেষেই। তনু আলুথালু চুলে, গায়ের আঁচলটা ভালো করে না সামলেই আকাশ আর পাখিকে নিয়ে প্রায় দৌড়তে দৌড়তে মোড়ের মাথায় পৌঁছলো। দোকানে ঢুকে দেখলো অনিমেষ একটা বেঞ্চে বসে আছে। যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে মুখটা। তনুকে দেখা মাত্র অনিমেষের চোখের কোণটা ভিজে উঠল। তনু কোনো কথা না বলে সোজা গিয়ে ওর পাশে বসলো। ওর রক্তমাখা হাঁটুটা দেখে তনু ফুপিয়ে কেঁদে উঠল। কেমন করে হলো এটা? কতবার বলেছি রাস্তা দেখে চলবে। তোমার তো সবসময় আকাশ পাতাল চিন্তা। তনুর গলায় সে পুরনো ধমক, কিন্তু তাতে মেশানো ছিল আকাশ প্রমাণ ভালোবাসা। অনিমেষ ম্লান হেসে বলল, তুমি এলে কেন? আমাদের তো 10 দিন শেষ হতে এখনো 3 দিন বাকি। চুপ করো একদম, অনেক হয়েছে নাটক, চলো বাড়ি চলো, তনু কড়া স্বরে বলল। তারপর দোকানদারকে ধন্যবাদ জানিয়ে একটা রিক্সা ডাকলো। বাড়িতে ফিরে আসার পর পরিবেশটা একদম বদলে গেল। তনু পরম মমতায় অনিমেষের চোট পাওয়া জায়গায় ব্যান্ডেজ বেঁধে দিল। অনিমেষ অবাক হয়ে দেখছিল তনুর এই রূপটা। গত কয়েক মাসের তিক্ততা যেন ধুয়ে মুছে গেছে। তনু রান্নাঘর থেকে গরম দুধ আর বিস্কুট নিয়ে এসে অনিমেষের সামনে ধরলো। হাতটা তো নাড়াতে পারছো না, আমি খাইয়ে দিচ্ছি। তনু ছোট বাচ্চার মতো অনিমেষকে খাওয়াতে শুরু করলো। অনিমেষ হঠাৎই তনুর হাতটা চেপে ধরলো। তনু, আমি কি খুব খারাপ স্বামী? আমি তোমাকে অনেক ছোট করেছি না? তনু চোখ নিচু করে বলল, শুধু তুমি না অনিমেষ, দোষ আমাদের দুজনেরই। আমরা সম্পর্কের মিষ্টতা ভুলে গিয়ে শুধু হিসেব মেলাতে বসেছিলাম। ভুলে গিয়েছিলাম যে একটা সামান্য কেমন আছো বা 1 কাপ চা করে দিই, এই কথাগুলোই সংসারকে বাঁচিয়ে রাখে। সেই রাতে অনিমেষের ফ্ল্যাটে ফিরল না, কিন্তু তাদের মাঝখানের সেই অদৃশ্য দেওয়ালটা কি পুরোপুরি ভেঙে গেছে, নাকি 10ম দিনের সকালে আবার কোনো নতুন ঝড় আসবে? অনিমেষের চোট পাওয়া হাতটা এখন অনেকটা ভালো, কিন্তু মনের ভেতরে যে সূক্ষ্ম অপরাধবোধ কাজ করছিল সেটা যেন দিন দিন আরও বাড়ছিল। বাড়িতে ফিরে আসার পর তনু একবারও সে 10 দিনের ট্রায়াল বা ডিভোর্সের কথা তোলেনি। সে নিজের হাতে অনিমেষের সেবা করছে, সময় মতো ওষুধ দিচ্ছে, আবার বাচ্চাদের সামলাচ্ছে। অথচ এই তনুকে সে কত না কটু কথা শুনিয়েছে। 10ম দিনের সকাল, যে দিনটার কথা ভেবে আজ থেকে 9 দিন আগে দুজনেই বিভীষিকা দেখছিল। সকালবেলা দরজায় কড়া নাড়ার শব্দ শুনে তনু দরজা খুলল। দেখলো পোস্টম্যান একটা খাম দিয়ে গেল। খামের ওপরে লেখা দেখে তনুর হাতটা একটু কেঁপে উঠল। এই সেই উকিলের চিঠির ড্রাফট, যা অনিমেষ ঘর ছাড়ার আগে এক বন্ধুকে দিয়ে আনিয়ে রাখতে বলেছিল।
তনু চিঠিটা হাতে নিয়ে চুপচাপ ডাইনিং টেবিলে এসে বসলো। অনিমেষ তখন বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিল। তনু ধীর পায়ে গিয়ে অনিমেষের সামনে দাঁড়ালো, হাতে সেই খাম। আজ তো 10 দিন পূর্ণ হলো, তোমার সেই উকিল বন্ধুর পাঠানো চিঠি এসে গেছে, দেখে নাও একবার। তনুর গলার স্বর খুব শান্ত, কিন্তু তাতে একটা গভীর বিষণ্ণতা। অনিমেষ কাগজটা হাতে নিল, কয়েক মুহূর্ত সেটার দিকে তাকিয়ে থেকে সে হঠাৎ খসখস করে সেটা ছিঁড়ে ফেললো। তনু অবাক হয়ে দেখছিল। অনিমেষ কাগজটা কুচি কুচি করে জানলা দিয়ে বাইরে ছুড়ে দিল। তারপর তনুর দিকে তাকিয়ে বলল, তনু, এই 10 দিনে আমি একটা জিনিস বুঝেছি। একা থাকা মানে মুক্তি নয়, একা থাকা মানে হলো নিজের আত্মার একটা অংশকে হারিয়ে ফেলা। আমি ভেবেছিলাম তুমি ছাড়াই আমি বেশি শান্তিতে থাকবো, কিন্তু আসলে আমি প্রতিটা মুহূর্তে তোমার অভাবে পঙ্গু হয়ে যাচ্ছিলাম। আমি দুঃখিত তনু, তোমাকে ছোট করার জন্য, তোমার পরিশ্রমকে অস্বীকার করার জন্য। তনুর চোখের বাঁধ আর মানল না, সে সোফায় বসে পড়ে কাঁদতে লাগলো। অনিমেষ ওর পাশে বসে ওর কাঁধে হাত রাখলো। জানো তনু, একা থাকার সময় আমি একদিনও ঠিকমতো ঘুমোতে পারিনি। প্রতিটা রাতে মনে হতো তুমি পাশে নেই। মশারিটা কে টাঙাবে, সকালে আমায় কে ধমক দিয়ে ঘুম থেকে তুলবে। আমি আসলে সংসারে রাজা হতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম যে তুমি ছাড়া আমার কোনো সিংহাসনই নেই। তনু চোখের জল মুছে ম্লান হেসে বলল, আমিও তো কম জেদ দেখাইনি অনিমেষ। আমিও ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি খুব সুখে থাকবো, কিন্তু আকাশ আর পাখির মুখের দিকে তাকিয়ে যখন দেখলাম ওরা কতটা একা হয়ে গেছে, তখন আমার নিজের জেদটাকে খুব ছোট মনে হলো। আমরা বড়রা যখন নিজেদের ইগো নিয়ে লড়ি, তখন সব থেকে বেশি রক্তক্ষরণ হয় আমাদের সন্তানদের। অনিমেষ হঠাৎ আলমারি থেকে একটা ছোট প্যাকেট বের করলো। তনু অবাক হলো, কারণ গত কয়েকদিন অনিমেষ তো এক প্রকার ঘরবন্দি ছিল। এটা কি? তনু জিজ্ঞেস করলো। এটা কাল রাতে সুমিতকে দিয়ে আনিয়েছি, এটা তোমার জন্য। অনিমেষ প্যাকেটটা তনুর দিকে বাড়িয়ে দিল। তনু খুলে দেখলো ভেতরে একটা সুন্দর জামদানি শাড়ি আর এক শিশি বেলফুলের আতর। মধ্যবিত্ত সংসারের দামি গয়নার চেয়েও এই ছোট ছোট উপহারের মূল্য অনেক বেশি, বিশেষ করে যখন তাতে মিশে থাকে হারানো দিনের স্মৃতি। অনিমেষ বলল, আমি জানি শাড়িটা খুব সাধারণ, কিন্তু আমাদের সম্পর্কের সেই পুরনো গন্ধটা আমি আবার ফিরিয়ে আনতে চাই। আজ বিকেলে আমরা 4 জন মিলে ঘাটের পাড়ে বেড়াতে যাব। কোনো ক্যাচক্যাচানি নয়, কোনো ছোট বড় কথা নয়, শুধু আমরা 4 জন। আকাশ আর পাখি দরজার আড়াল থেকে সব দেখছিল। বাবা মাকে হাসি মুখে কথা বলতে দেখে ওরা আনন্দে দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল। বাড়ির আবহাওয়াটা মুহূর্তেই বদলে গেল। যে ঘরটা কদিন আগেও নরক মনে হচ্ছিল, আজ সেখানেই যেন স্বর্গের ছোঁয়া লাগলো। তনু রান্নাঘরে গিয়ে আজ নিজের হাতে অনিমেষের প্রিয় পায়েস বসালো। সে বুঝলো সংসারে অশান্তি থাকবে, কিন্তু সে অশান্তিকে প্রশ্রয় না দিয়ে এক গ্লাস জল বাড়িয়ে দেওয়া বা একটা ছোট আলিঙ্গনই পারে সমস্ত তিক্ততা মুছে দিতে। সম্পর্কের মিষ্টতা কোনো বড় ত্যাগে নেই, লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট কৃতজ্ঞতায়। গধূলি বেলায় যখন সূর্য ডুবছে, তখন তনু আর অনিমেষ পাশাপাশি বসেছিল। তনুর চুলে বেলফুলের সুগন্ধ। অনিমেষ তনুর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তনু একবার তাকালো অনিমেষের দিকে। সে চোখে এখন আর ঘৃণা নেই, আছে এক বুক প্রশান্তি। নৌকা যেমন টালমাটাল ঢেউ সামলে শেষ পর্যন্ত ঘাটে এসে পৌঁছায়, অনিমেষ আর তনুর জীবনের শেষ খেয়াও আজ একটা সুন্দর তটে এসে ভিড়ল। বিচ্ছেদ নয়, এই 10 দিন ছিল আসলে নতুন করে মিলনের এক প্রস্তুতি। সংসার মানেই লড়াই, কিন্তু সেই লড়াইটা যদি একে অপরের বিরুদ্ধে না হয়ে একসাথে সব সমস্যার বিরুদ্ধে হয়, তবেই জীবন সার্থক। অনিমেষ আর তনু আজ থেকে নতুন করে ঘর বাঁধা শুরু করলো, যেখানে জেদের চেয়ে ভালোবাসার দাম অনেক বেশি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।